বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলের আরেকটা নতুন গ্রাম বাংলার ভূতের গল্পের এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন লেখিকা মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভয়ের গল্প, হরিহরপুরের বদ্যিমশাই। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছে আমি দিব্যেন্দু দাস। আজকে গল্পের সাউন্ডে রয়েছে শুভ। আজকে গল্পের পোস্টারে রয়েছে চিত্রা। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেগুলো কেমন লাগলো এগুলো আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আসলে আপনারা তা শুনতে পারেন। আর আপনারা আমাদের গল্পগুলোকে এখন ইউটিউব ছাড়াও স্পটিফাইতেও শুনতে পারবেন। সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে যান, আমাদের স্পটিফাই অ্যাকাউন্টকেও ফলো করতে ভুলবেন না। বেশি সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প। লেখিকা মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলার হাড়হিম করা একটি ভয়ের গল্প, হরিহরপুরের বদ্যিমশাই। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। ঠাকুমা মারা যাওয়ার মাসখানেকের মধ্যে হঠাৎ একটা দুর্ঘটনাতে আমাদের সংসারে নেমে এলো ভয়ানক বিপর্যয়। ঠাকুমার বয়সও ছিল অনেক। স্বাভাবিকভাবে বয়সজনিত কারণে মৃত্যুর করাল থাবা নেমে এসেছিল তার জীবনের ওপর। কিন্তু আমার বাবার ক্ষেত্রে ঘটনাটা ঘটল একটু অন্যরকম। আমার বাবা সুকুমার সেন একটি আবগারি আপিসে হিসাবরক্ষকের কাজ করতেন। বড়কর্তা ছিল একজন লালমুখো সাহেব। বাবার মুখে শোনা তার ছিল তিরিক্ষে মেজাজ, কিন্তু বাবার কর্মদক্ষতার কারণে তিনি বাবাকে বেশ সম্মান করতেন। যেই সম্মানটা সাধারণত কোনো সাহেব এদেশের আমাদের মতো নেটিভ লোকজনকে করতেন না। সে যাই হোক, একদিন আপিস করে ফেরবার পথে বাবা ট্রাম থেকে পড়ে গিয়ে মারা গেলেন। আমাদের বাড়ি উত্তর কলকাতার মোহনবাগান লেনে। বাড়ির সামনে দিয়ে ট্রাম লাইন চলে গেছে। ট্রাম থেকে নেমে বাবা সামনের চায়ের গুমটিতে পাড়ার কাকু জেঠুদের সাথে সান্ধ্য আড্ডা সম্পন্ন করে রাত 8টা-9টা নাগাদ চায়ের দোকানের পাশের সরু গলি দিয়ে আমাদের ঘরে ঢুকে পড়তেন। তারপর বেশিরভাগ দিন গরমকালে মায়ের রাঁধা কুমড়োর ছক্কা আর শীতকালে ফুলকপির রসা অথবা বাঁধাকপির ঘ্যাঁট দিয়ে 4খানা রুটি খাওয়ার পরে 1 গ্লাস জল খেয়ে লম্বা করে একটা পরিতৃপ্তির ঢেঁকুর তুলতেন। জীবন সম্পর্কে না ছিল তার কোনো অভিযোগ, না ছিল কারোর ওপর তার কোনো রাগ অথবা অভিমান। এহেন মানুষের এরকম মৃত্যু! বাবা চায়ের দোকানে বসার আগেই আমাকে ঘরে ফিরতে হবে, সে যাই হয়ে যাক না কেন। এই ছিল আমাদের বাড়ির নিয়ম। সেদিনও এই নিয়মের অন্যথা হয়নি। বাড়ি ঢুকে কুয়োতলায় গিয়ে হাত পা ধুচ্ছি, এমন সময় পাড়ার কার্তিক কাকু দৌড়াতে দৌড়াতে এসে বললেন, সমু, শিগগিরই আয়, তোর বাবা। কথাটা আর সম্পূর্ণ করার সময় পেলেন না তিনি। আমার হাত ধরে সজোরে টান দিয়ে দৌড়াতে লাগলেন বড় রাস্তার দিকে। পৌঁছে দেখলাম রাস্তায় তখন বেশ ভিড় জমেছে। ভিড় সরিয়ে মুখটা বাড়িয়ে দেখলাম রাস্তার মাঝখানে উপুর হয়ে পড়ে আছেন বাবা, আর চারদিক রক্তে ভেসে যাচ্ছে। কেন জানি না বাবাকে ওইভাবে পড়ে থাকতে দেখেই বুঝলাম বাবা আর নেই। যদিও খুব বেশি মৃত মানুষকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি, তাও এদিন বাবাকে দেখে আমার একেবারেই মনে হলো বাবা চলে গেছেন। আর সেখানে না দাঁড়িয়ে ধীর পায়ে ঘরে ফিরে এসে মাটিতে বসে পড়লাম। মা একরাশ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে সমু, তুই এভাবে বসে পড়লি কেন? কি হয়েছে? আর কার্তিক ঠাকুরপো কি বললেন এসে? তুই যে তড়ি করে রাস্তায় ছুটলি, ফিরে বল না। আমি মায়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম, তৈরি হই না মা, আমাদের আমাদের শ্মশানে যেতে হবে, বাবা আর নেই। আমার কথা শুনে মা অত্যন্ত রুক্ষভাবে বলে উঠল, কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? তোর মাথাটা কি একেবারেই গেছে নাকি? কার্তিক ঠাকুরপো কি বললো বল তো ঠিক করে। ধুর বাবা, তোকে জিজ্ঞাসা করেও কোনো লাভ নেই, আমি নিজেই গিয়ে দেখছি সেখানে কি হয়েছে।
বলে মা মাথায় ঘুমটা টেনে রাস্তায় বেরোতে উদ্যত হলে আমি মায়ের পা দুখানা জড়িয়ে ধরে বললুম, যেও না মা, যেও না, যেও না, ওই দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। কিন্তু মা আমার কোনো কথাই শুনল না। আমার পা ছাড়িয়ে বড় রাস্তার দিকে ছুট লাগালো। আমিও মায়ের পিছু ছুটলাম। ততক্ষণে বাবার দেহ নিয়ে কাছের হাসপাতালে চলে গেছে কাকুরা। মাকে নিয়ে আমিও ছুটলাম সেখানে। আমার অনুমানকে সঠিক করে দিয়ে বাবা চলে গেলেন। কিন্তু অবাক কাণ্ড জানেন সদানন্দবাবু, সেদিন বাবাকে যখন দাহ করা হচ্ছিল আমি স্পষ্টভাবে চিতার আগুনের হলকার মাঝে আমার ঠাকুমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এবার মৃদু হেসে সদানন্দবাবু বললেন, আমি তো তোমাকে আগেই বললাম মালবাবু, তোমার হালকার আছি। তুমি এরকম অনেক কিছুই দেখতে পাবে যা সাধারণ মানুষ দেখতে পায় না। তোমার চোখই বলে দিচ্ছে তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি আছে। আমি হালকা হেসে বললাম, কি যে বলেন সদানন্দবাবু, যদি আমার ভিতরে অন্যরকম কিছু থাকতো তাহলে শহরে জন্মে বড় হয়ে সেখানে একটা কাজ জোটাতে পারলাম না। নিজের শহর, নিজের পাড়া, নিজের আপনজনদের ছেড়ে এই এত দূরে বাঁকুড়ার হরিহরপুরে অজপাড়া গায়ে রুটি রুজির জন্য আসতে হয়। যাক, আজ আপনার অনেক ক্ষতি করিয়ে দিলাম। আপনি বললেন যে রুগী দেখতে যাবেন, আপনাকে এক পেয়ালা চা খাওয়ানোর জন্য বসিয়ে দেখুন তো গল্প করতে করতে সাঁঝ গড়িয়ে দিলুম। আমাকে আশ্বস্ত করে সদানন্দবাবু বললেন, হা, সেরকম এখন রুগী ছিল না। আমি 1 ঘন্টা দেরিতে গেলে আর তার কোনো ক্ষতি হতো না। না হলে আমি নিজেই বসতুম না হয়। যাক, চলি এখন। এবার না গেলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। বলে সদানন্দবাবু তার ডাক্তারির ছোট ব্যাগখানা হাতে নিয়ে আর ছাতাখানা বগলে চেপে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন রাস্তার দিকে। সন্ধে হয় হয়। আমিও আমার আপিসের খাতাপত্র গুছিয়ে নিয়ে আপিস ঘরের দরজাতে তালা ঝুলিয়ে বগলে ছাতা গুঁজে নিজের বাসার দিকে হাঁটা লাগালুম। আষাঢ় মাসের মাঝামাঝি। যে কোনো সময়ে আকাশ কালো করে ঝড় বৃষ্টি হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ লাল হয়ে রয়েছে, যে কোনো সময়ে বৃষ্টি আসতে পারে। মনে মনে আফসোস করলাম যে সদানন্দবাবুকে আটকে না রাখলেই হতো। আসলে এই নির্বান্ধব পুরীতে একলা একলা থাকা কালাদ্বীপে শাস্তি পাওয়ার স্বামী। এই প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে যুক্ত। আমি শহুরে মানুষ, তাদের সাথে কথা বলে মনের খিদে মেটে না। এদের মধ্যেই একটু আলাদা হলেন এই সদানন্দবাবু। তিনি মোটেই কোনো পাশ করা ডাক্তার নন। তিনি হলেন জ্যোতিষতান্ত্রিক বৈদ্য। যেখানে ডাক্তার কবরেজ হার মেনে নেয়, সেখানেই নাকি ওনার কাজ শুরু হয়। অবশ্য পুরোটাই ওনার মুখে শোনা। তবে গ্রামের পুকুরের জল খেয়ে একবার আমার ভয়ানক আমাশা হয়েছিল। গ্রামের কবরেজ আমাকে সারাতে পারেননি। ওনার দেওয়া পুড়িয়া খেয়ে খেয়ে আমার মুখে চড়া পড়ে গেছিল, কিন্তু লাভের লাভ কিচ্ছু হচ্ছিল না। পেটের বেদনা এত বেড়েছিল যে একসময় ভাবলাম তল্পি তল্পা নিয়ে শহরে কেটে পড়ি। আগে তো প্রাণ বাঁচুক, তারপরে চাকরি। সেই সময় স্টেশনের গার্ড বিষ্ণু সদানন্দবাবুকে ধরে আনে। সদানন্দবাবু একটা শিশির থেকে ছোট পেয়ালাতে একরকমের তরল ঢেলে বেশ খানিকক্ষণ বিড়বিড় করে মন্ত্র পড়ে সেটা আমার মুখে ঢেলে দিলেন। ম্যাজিকের মতন আমার সব ব্যথা বেদনা সেরে যায়। সেই থেকে ওনার প্রতি আমার এক কৃতজ্ঞতা বোধও কাজ করে। আর ওনার সাথে দু কথা বলেও মনে প্রশান্তি জোটে। আমাদের সম্পর্ক এখন আপনি থেকে তুমিতে এসেছে। আজ উনি রুগী দেখতে পাশের গ্রাম আসলামপুরে যাচ্ছিলেন। তখনই ওনাকে আটকে এক পেয়ালা চা খেয়ে যেতে বলি। গার্ড বিষ্ণুকে চা কিভাবে তৈরি করতে হয় শিখিয়ে দিয়েছি। তার ফলে চায়ের জন্য মন কেমন করলে আর বাসাতে ছুটে যেতে হয় না। কাঠ জেলে সে এখানে দিব্যি চা তৈরি করে। সদানন্দবাবু চা খেতে খেতে হঠাৎ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তোমার পিতৃবিয়োগ হয়েছে, তাই না? আর তো বেশি দিন নয়, এই বছরখানেক হবে। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শুধালাম, আপনি মানে কি করে, মানে আমি তো এই কথা এখানে কাউকে বলিনি। তিনি আমার এই কথার উত্তর না দিয়ে বললেন,
তোমার পিতার মৃত্যু দেখছি স্বাভাবিক নয়। তার মাতৃদেবী অর্থাৎ তোমার ঠাকুমা তাকে টেনে নিয়েছেন। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, আপনি কি করে এত সব কথা বলছেন সদানন্দবাবু? আমার বাবা ট্রাম থেকে পড়ে মারা গিয়েছিলেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাম দাঁড়াতে বাবা এমনভাবে হুমড়ি খেয়ে পড়েন যেন পিছন থেকে কেউ তাকে সজোরে ধাক্কা দিয়েছে। অথচ ওই স্টপেজে বাবা ছাড়া আর কেউ নামেনি, এমনকি বাবার আশেপাশেও কেউ ছিল না। মুচকি হেসে সদানন্দবাবু বললেন, আমার অনুমান যে নির্ভুল তা আরও একবার প্রমাণিত হলো। এ বিষ্ণু, আরেক পেয়ালা চা খাওয়া বাপ আমায়। হ্যাঁ, ঠিক কি হয়েছিল গোড়া থেকে খুলে বলো দেখি আমাকে। তখন তাকে আমার বাবার মৃত্যু বৃত্তান্ত বর্ণনা করি। আপিস থেকে বাড়ি ফিরে মনটা ভারী খারাপ লাগছিল। মনে পড়ে যাচ্ছিল বাবার মৃত্যুর পরে এই 2 বছর আমার আর মায়ের চরম দারিদ্রতার মধ্যে দিয়ে কেটেছে। মধ্যবিত্ত পরিবারে সেরকম বড় কিছু তো জমানো থাকে না, তাও যতটুকু ছিল সেটুকু শেষ হতে হাত পড়ল মায়ের গহনাতে। গহনা বন্ধক রেখে চলতে লাগলো সংসারের চাকা। মা, আমি বাবার আপিসে বারবার গিয়ে ধর্ণা দিলাম যদি বাবার জায়গাতে আমার একটা চাকরি হয়, কিন্তু দেখলাম সাহেবের আমার বাবার প্রতি সমস্ত সম্মান বাবার চিতার আগুনের সাথেই দাহ হয়ে গিয়েছে। প্রথম প্রথম আমাদের সাথে সামান্য ভদ্রতা রেখে কথা বললেও পরে দারোয়ান দিয়ে গলা ধাক্কা দেওয়াটা বোধহয় বাকি রাখেন। অবশেষে কলকাতা থেকে এত দূরে বাঁকুড়ার হরিহরপুরে মালগাড়ির গোডাউনের ম্যানেজারের কাজটা কার্তিক কাকুর সহায়তায় আমি পাই। কলকাতা থেকে এত দূরে অজপাড়া গায়ে দিন রাত ম্যালেরিয়াতে 1-2 লোক অসুস্থ হচ্ছেই। মা বারণ করেছিল, কিন্তু যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর অন্য কিছু চিন্তা ভাবনার শক্তি যেন হারিয়ে যায়। আমি বাসাতে পৌঁছানোর সাথে সাথে আকাশ ঝাঁপিয়ে বৃষ্টি এলো। মনে মনে চিন্তা করতে লাগলাম, সদানন্দবাবুকে ভারী মুশকিলে ফেলে দিলাম আমি। বেচারা কি করে বাড়ি ফিরবেন? এসব ভাবতে ভাবতে আনমনে স্টোভ ধরিয়ে চালে ডালে বসিয়ে দিলাম। বাইরে মুষলধারে বৃষ্টির শব্দ আর ঘরে চালে ডালে খিচুড়ির গন্ধে মনটা কলকাতার জন্য কেমন আনচান করে উঠল। এরকম বৃষ্টিতে আমরা মাঠে গিয়ে সকলে মিলে জমিয়ে ফুটবল খেলতাম। রাত যত বাড়তে লাগলো বৃষ্টির বেগও যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। লণ্ঠনের শিখাটা কম করে দিয়ে আমি বিছানা করে শুয়ে পড়লাম। শুয়ে তো পড়লাম, কিন্তু মনের ভিতরে সদানন্দবাবুর জন্য একটা উৎকণ্ঠা থেকেই গেল। টিনের ছাদের উপর বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো দরজাটা কি যেন ধাক্কা দিচ্ছে। প্রথমে মনে হলো হাওয়ার জন্য বোধহয় দরজাতে ওরকম আওয়াজ হচ্ছে। এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে, কিন্তু বৃষ্টির আওয়াজ ছাপিয়ে অনেকক্ষণ ধরে একভাবে দরজাতে আওয়াজ হতে থাকায় বিছানা থেকে উঠে লণ্ঠন হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। ততক্ষণে আমি নিশ্চিত যে কেউ এসেছে দরজায়। দরজা খোলার আগে একবার হাঁক মেরে জিজ্ঞাসা করলাম, কে? এত রাতে কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছ? বাইরে থেকে বৃষ্টির শব্দকে ছাপিয়ে চড়া গলায় আওয়াজ এলো, ভায়া, আমি সদানন্দ, একটু দরজাটা খোলো। আমি চারপন্নায় বিস্মিত হয়ে তড়িঘড়ি দরজাটা খুলে দিলাম। খোলার সাথে সাথে এক ঝলক দমকা হাওয়ার সাথে বৃষ্টির ছাঁটে আমি কেঁপে উঠলাম। সদানন্দবাবু তড়িঘড়ি ভিতরে ঢুকে এসে দরজাটা বন্ধ করে দিলেন। সদানন্দবাবু কখনো আমাকে মালবাবু, কখনো বা ভায়া বলে সম্বোধন করে থাকেন। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, এত রাতে তোমাকে বড্ড জ্বালাতন করলাম, কিন্তু কি করব বলো, উপায় ছিল না। আমি তার অস্বস্তি কাটিয়ে বললাম, এরকম করে বলছেন কেন? এখানে আপনি ছাড়া আমার আপন কে আছে বলুন তো? আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অথবা অপ্রয়োজনে আমার কাছে আসতেই পারেন, একদম ইতস্তত করবেন না। আপনি যাওয়াই তো বড্ড অশান্তিতে ছিলাম যে এই ঝড় জলে আপনি রুগী দেখতে গেলেন, ঠিকভাবে ফিরতে পারবেন কিনা। এবারে তিনি আশ্বস্ত হয়ে বললেন, একটু চা পাওয়া যাবে ভায়া? গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে। আমি লজ্জা পেয়ে গেলাম। এ মা, আমাকে ক্ষমা করবেন সদানন্দবাবু, এই ঝড় জলে আমারই আপনাকে চা খাবার কথা বলা উচিত ছিল।
আপনাকে নিজের থেকে বলতে হলো বলে আমার খুব খারাপ লাগছে। আমি আমি এখনই স্টোভ জ্বেলে চা বানিয়ে দিচ্ছি। তারপর কিছু একটা মনে পড়াতে আমি আবার বললাম, আপনি তো সেই বিকেলবেলা বেরিয়েছিলেন, তারপরে এই ফিরলেন। তার মানে আপনার তো রাতে কিছু খাওয়াও হয়নি। এখানকার মানুষজনকে তো আমি চিনি, তাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফুরায়। তারা নিশ্চয়ই আপনাকে কিছু খেতে দেবে না। আমি রাতে চালে ডালে ফুটিয়ে একটু খিচুড়ি বানিয়েছিলাম, কিছু সামান্য হাঁড়িতে অবশিষ্ট আছে। ভেবেছিলাম সকালে সেটি খেয়ে কাজে বেরোবো, অল্পই আছে, আপনাকে গরম করে দিই। সদানন্দবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, আমি কিছু খাবো না। আমি বড্ড স্বল্পাহারী। এই শেষ রাতে আমি কিছু খাবো না ভায়া। তুমি এক পেয়ালা চা খাওয়াও, তাহলেই আমার পরানটা জুড়াবে। তুমি এই কদিন চায়ের এমন নেশা ধরিয়ে দিয়েছ, দিনে এক গলায় না ঠানলে যে শান্তি পায় না। এই গ্রামে তো কেউ চায়ের খোঁজই জানে না। এমন অবস্থা যে মরার পরেও হয়তো এই চায়ের নেশাতে আমি তোমার কাছে ছুটে আসবো। বলে হা হা করে হেসে উঠলেন। আমি স্টোভ জ্বালিয়ে দুজনের জন্য 2 পেয়ালা চা বানিয়ে ফেললাম ঝটপট। এবারে আসবার সময় মা মুড়ির নাড়ু দিয়ে দিয়েছিলেন বয়াম ভরে। সেটা কয়েকটা ওনার সামনে রেখে বললাম, আর তো কিছুই নেই, উম, এই কয়েকটা নাড়ু দিয়ে চা খেয়ে নিন। উনি হাত নাড়িয়ে বললেন, না ভাই, এই সময় আর অন্য কিছু খাবো না, গলা দিয়ে নামবে না। এই চা খাওয়ালে এই যথেষ্ট। তুমি এসে বসো এখানে, তোমার সাথে মন খুলে দুটো কথা বলি। ভোর হতে তো আর বেশি দেরি নেই। তার মধ্যে রাত থেকে এই যা দুর্যোগ শুরু হলো, কাল দিন ভোর চলবে বলে মনে হচ্ছে। আমি চায়ের পেয়ালা নিয়ে তার পাশে এসে বসলাম। আপনার ছাতাখানা কোথায় রেখেছেন? সাথে তো দেখলাম না। এই বৃষ্টিতে বউ হারানো চলে, ছাতা হারালে ঘোর বিপদ কিন্তু। সদানন্দবাবু আমার কথা শুনে কেমন চমকে উঠে বললেন, ছাতা? ছাতাখানা কোথায় রাখলুম বলো তো? মনে পড়ছে না তো। আহ, সেখানেই ফেলে আসলাম বলে মনে হচ্ছে। আমি চারপন্নায় বিস্মিত হয়ে বললাম, সে কি, কি বলছেন? ছাতা ফেলে এসেছেন মানে? এই অবধি আসলেন কি করে তবে? আপনি তো মোটেও ভিজে যাননি, কেউ পৌঁছে দিল নিশ্চয়ই। তিনি আমার কথার কোনো উত্তর না দিয়ে চায়ের পেয়ালাতে লম্বা চুমুক দিয়ে বললেন, তোমাকে আমি এতদিন যা যা বলেছি, যেসব মানতে তোমার নিশ্চয়ই মনের মধ্যে দোলাচল সৃষ্টি হয়েছে। ওরকম ভাবে তোমার বাবার মৃত্যুর কথা বলতে আমি খানিকটা আশ্চর্য হয়েছি বটে। তোমাকে আজ আমি আমার এক অভূতপূর্ব অভিজ্ঞতার কথা বলি। তবে এই ঘটনা তুমি অভূতপূর্ব বলবে নাকি বোধপূর্বক বলবে, সেটা না হয় তুমি বিবেচনা করে নাও। আমি বেশ আমোদের সাথে বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে বের করুন 2-4খানা অভিজ্ঞতার কথা। দেখতে দেখতে রাত কাবার হয়ে যাবে। তারপর কাল সকালে আমি আমার ছাতা দিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দেবক্ষণ। আমার দিকে তাকিয়ে অদ্ভুত উদাস ভঙ্গিতে বললেন, সে ভোর হলে যা হবে দেখা যাবে। এখন যে ঘটনার কথা বলছি তা মন দিয়ে শোনো। এর মধ্যে এক বর্ণ মিথ্যে নয়। আমি উৎসাহ নিয়ে বললাম, আপনি শুরু করুন। এরকম নিশুত রাতে বাইরে ঝমঝমেই বৃষ্টি পড়ছে, এর মধ্যে এরকম গা ছমছমে ঘটনা শোনার মজাই আলাদা। মৃদু হেসে সদানন্দবাবু শুরু করলেন, আসলে কি বলো তো, আমার ক্ষমতার কথা আমি খুব বেশি জাহির করতে ভালোবাসি না। এই তোমার মতন দু একজনের সাথেই আমি মন খুলে কথা বলি। সে যাই হোক, এই সেবার কার কাছ থেকে খবর পেয়েছিলাম, ওই সোনকপুরের জমিদারির নায়েব মশাই আমাকে তার লোক দিয়ে খবর পাঠালেন যত শীঘ্র সম্ভব সেখানে যেতে হবে। সোনকপুরের জমিদার মশাই শিবচন্দ্র বাড়ুচ্চের এখন তখন অবস্থা। তার মতো সৎ প্রজাবৎসল জমিদার এই তল্লাটে আর দুটি নেই। আমি খবর পাওয়া মাত্রই সেই লোকের সাথে রওনা দিলাম। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নেমে এলো। সন্ধ্যের ধূসর রঙের জমিদার বাড়িটি দেখে
বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কেমন যেন এক ভয়ানক বিপর্যয়ের পূর্বাভাস পেলাম। আমাকে দেখে নায়েব মশাই দৌড়ে এলেন। হ্যাঁ, এসে গেছেন বুদ্ধিমশাই। আপনার পথেই বসেছিলাম। জমিদার মশাইয়ের এখন তখন অবস্থা যে। আমি উদ্বিগ্নভাবে বললাম, এরকম অবস্থা হলো কি করে? আপনারা ডাক্তার কবরেজ দেখেননি? নায়েব মশাই ছলো ছলো চোখে বললেন, শহর থেকে বড় বড় সাহেব ডাক্তার এসেছেন, কত ধরনের ওষুধপত্র দিয়ে গেছেন। দুদিন ঠিক থাকেন জমিদার মশাই, তারপর এই অবস্থা আবার অবনতিতে পরিণত হয়। যে তার এমন অবস্থা হয়, কতক্ষণ শ্বাস চলবে তাই নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই। ওনার কিছু হয়ে গেলে এই সনকপুর গ্রামের প্রজাসহ আমরা সবাই পিতৃহারা হয়ে যাব বদ্যিমশাই। একজনের কাছে শুনলাম আপনি অনেক অসাধ্য সাধন করেছেন। এইবারটি জমিদার বাবুকে বাঁচিয়ে আমাদের সকলকে বাঁচিয়ে তুলুন আপনি। মহলের ভিতরে চলুন, তাকে দেখলেই বুঝবেন কি অবস্থা হয়েছে তা। আসুন 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 আসুন। নায়েব মশাইয়ের পিছন পিছন আমি অন্দরমহলে প্রবেশ করলাম। অন্দরমহল থমথম করছে, যেন মৃত্যুর পদধ্বনি তার ইতিমধ্যে শুনে ফেলেছে। নায়েব মশাইয়ের সাথে জমিদার মশাইয়ের শয়ন কক্ষে পৌঁছে দেখলাম জমিদার শিবরতন বাড়ুজ্যের একটি পালঙ্কের উপরে শুয়ে রয়েছেন। ওনার শীর্ণকায় দেহ বিছানার সাথে প্রায় মিশে গেছে। নাড়ি পরীক্ষা করে দেখলাম খুব ক্ষীণভাবে নাড়ি চলছে। নারী এত দুর্বল হলে যে কোনো সময় উনি হৃদযন্ত্র বিকল করে মারা যাবে। আমি আমার সাথে আনা কিছু ঔষধ দিয়ে ওনার নারীর গতি কিছুটা বাড়িয়ে তুললাম, কিন্তু জমিদার মশাইয়ের এই শীর্ণকায় ফ্যাকাশে চেহারা দেখে আমার খুব একটা সুবিধার মনে হলো না। আমি নায়েব মশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, ওনার এই অসুখ কবে থেকে? চোখের জল মুছতে মুছতে বিষণ্ণ কণ্ঠে নায়েব মশাই বললেন, গত বছর আমাদের বড় গিন্নিমা সাপের কামড়ে দেহ রাখেন। 2 মাস হলো জমিদার মশাই আবার বিবাহ করেছেন, আর ছোট গিন্নিমা 1 মাস হলো সন্তান সম্ভব হন। আর এই খবর শোনার পর থেকে সেই রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জমিদার মশাই বড় গিন্নিমাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি দ্বিতীয় বিবাহ করতে চাননি, কিন্তু বড় গিন্নিমার কোনো সন্তান না থাকায় এই বংশ নির্বংশ হয়ে যাবে এই আশঙ্কাতে তিনি আবার বিবাহে মত দেন। আমি চিন্তিতভাবে বললাম, নায়েব মশাই, আমি যতদূর বুঝতে পারছি জমিদার মশাই রক্ত শূন্যতায় ভুগছে এবং তার ফলেই তার দেহ দুর্বল এবং নারী ক্ষীণ হয়ে আসছে। শহরের ডাক্তাররা ওনাকে কোনো টোটকা জাতীয় কিছু দেননি যাতে ওনার রক্তাল্পতা ঠিক হয়ে যায়? নায়েব মশাইয়ের পালঙ্কের পাশের একটি তেপায়াতে আঙুল দেখিয়ে বললেন, ওই দেখুন ওষুধের সারি, কিন্তু কোনোটাতেই যে কোনো কাজ হচ্ছে না। একদিন রাতে ভালো থাকেন তো তার পরদিন সকালেই ওনার মরমর অবস্থা হয়ে যায়। আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে 2-3 রকম ওষুধ বার করে সেটা মিশিয়ে এক মিশ্রণ বানিয়ে জমিদার মশাইকে ধীরে ধীরে খাইয়ে দিলাম। বললে বিশ্বাস করবে না, কাজ হলো মন্ত্রের মতো। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। জমিদার বাড়ি শঙ্করধ্বনি উলধ্বনিতে মুখরিত হয়ে উঠল, কিন্তু আমার মনের মধ্যে কু ডাকতে লাগলো। আমি জানতাম আমি হয়তো সাময়িক বিপদ সামলেছি, কিন্তু আবার বিপদ অবধারিত। আমি নায়েব মশাইকে অনুরোধ করলাম, নায়েব মশাই, দয়া করে আমাকে জমিদার মশাইয়ের পাশের একটা ঘরে থাকার অনুমতি দেবেন, কারণ আমার অনুমান জমিদার মশাই আবার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আপনার কথা মতন উনি রাতেই বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এবার কুণ্ঠিতভাবে নায়েব মশাই বললেন, আমাকে ক্ষমা করবেন বদ্যিমশাই, বাইরের লোকের অন্দরমহলে থাকবার অনুমতি নেই। আপনার থাকবার ব্যবস্থা বারমহলে করা হয়েছে। জমিদার মশাইয়ের খাস চাকর মুকুন্দ ওনার সেবা শুশ্রূষা করে। সে যদি সামান্য বিপদ দেখে তৎক্ষণাৎ আপনাকে খবর করবে। সে সারাটা রাত জেগেই কাটায়। আমি বুঝলাম এ ভারী কড়া নিয়ম, এই নিয়মের অন্যথা করার উপায় নেই। আমি এটাও বুঝতে পারছিলাম আজ রাতেই কোনো বিপদ ঘনিয়ে আসবার সম্ভাবনা আছে।
আপনি এই বিপদের অনুমানের কথা নায়েব মশাইকে খুলে বললেন না কেন? তাহলে তো তিনি হয়তোবা সম্মতি দিতেন। সদানন্দবাবু স্মিত হেসে বললেন, তোমার কথার মধ্যেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে ভায়া। এটা আমার অনুমান মাত্র। তার উপর ভিত্তি করে জমিদার বাড়ির নিয়মের অমান্য করার কথা কেমন করে বলি বলো তো? যাই হোক, বারমহলে আমার থাকবার ব্যবস্থা হলো। খবর পেলাম জমিদার মশাই আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন। উঠে বসেছেন তিনি এবং নিজের হাতে গেলাস ধরে দুধও পান করেছে খানিকটা। নায়েব মশাই বারংবার আমাকে ধন্যবাদ জানাতে লাগলেন, কিন্তু আমার মন বড্ড অশান্ত হয়ে রয়েছে। রাতে আহারাদির পরে আমি বেশ খানিকক্ষণ বাইরের দালানে এসে বসে রইলাম। ধীরে ধীরে জমিদার বাড়ি শুনশান হয়ে এলো। ঝি চাকরেরা তাদের কাজকর্ম সেরে চলে গেল তাদের ঘরে। সেদিন পূর্ণিমা হলেও ঘন কালো মেঘ চাঁদের মুখ ঢেকে দিয়েছে। অনবরতই চলছে আলো আঁধারের অদ্ভুত মায়াবী খেলা। দালানে বসে আমি সেই দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা বাতাসে কখন যে দুখানা চোখ লেগে এসেছিল জানি না। এক অদ্ভুত আওয়াজে আমার ঘুমের চটকটা ভেঙে গেল। ভালো করে কান খাড়া করে শুনলাম কোনো নারীর পায়ের মল এই ছমছম শব্দ করে ক্রমশ এগিয়ে আসছে। আমি স্থির হয়ে বসে রইলাম। বুঝতে পারছিলাম না ঠিক কি হতে চলেছে। এত রাতে পায়ে মল পড়ে বাইরে থেকে কে আসছে? ঠিক এই সময় চাঁদের উপর থেকে মেঘের সারি সরে গিয়ে পূর্ণিমা চাঁদের আলোতে চারিদিক দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। সেই চাঁদের আলোতে আমি দেখলাম টকটকে লাল বেনারসি এক গা গয়না পরে মাথায় ঘোমটা টেনে এক বধূ পায়ের মলের ছমছম শব্দ তুলে অন্দরমহলে ঢুকে গেল। আমার ভারী কৌতূহল হলো কে এই নারী। অন্দরমহলের দিকে এগোতেই কোথা থেকে উবে এসে এক প্রহরী আমার পথ আটকালো। তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমি জমিদার মশাইয়ের বদ্যি, কিন্তু সে কোনো কথাই শুনতে নারাজ। অবশেষে নিরুপায় হয়ে তাকে জিজ্ঞেস করলাম, এইমাত্র ভেতরে যে নারী গেলেন তিনি কে বলতে পারো? আমার কথা শুনে সেই প্রহরী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই অন্দরমহল থেকে কান্নার রব উঠল। চাকর মুকুন্দ ঊর্ধ্বশ্বাসে আমাকে ডাকতে ছুটে এলো। আমি তাড়াতাড়ি আমার ওষুধের ব্যাগ হাতে নিয়ে ছুটলাম অন্দরমহলে। গিয়ে দেখি জমিদার মশাইয়ের শেষ সময় আগত। তিনি বড় করে করে শ্বাস নিচ্ছেন। শরীরে এক বিন্দু রক্ত নেই, পুরো সাদা কাগজের মতো সাদা হয়ে গেছে তার দেহ। অন্দরমহলের সব মহিলারা সেখানে জড়ো হয়ে ইতিমধ্যে বিলাপ করতে শুরু করে দিয়েছেন। আমি করজোরে সকলকে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। মা জননীরা, আপনারা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান। জমিদার মশাইয়ের অবস্থা খুবই খারাপ ঠিকই, কিন্তু এখনো তার হৃদস্পন্দন বিকল হয়নি। আমাকে একটা শেষ চেষ্টা করতে দিন। ঘর খালি না হলে আমি তো আমার চিকিৎসা শুরু করতে পারছি না। আমার কথা শুনে মহিলারা একে একে বেরিয়ে গেলেন, কিন্তু বেরোলেন না একজন। টকটকে লাল বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে ঠিক জমিদার মশাইয়ের শিয়রের সামনেই দাঁড়িয়ে রইলেন। আমি তাকে বললাম, মা জননী, আপনিও যান। সেই মুহূর্তে মুখ তুলে তাকালেন সেই নারী। দেখলাম তার চোখ থেকে আগুন ঝরে পড়ছে। তার মুখ অদ্ভুতভাবে নীল বর্ণের কোনো ভয়ানক বিষের প্রকোপে তার মুখ এইরকম হয়ে গেছে। তার মুখের কষ থেকে রক্ত ঝরে পড়ছে। নারীটির মুখে একটা কুটিল হাসি খেলে গেল। হিসহিসে কণ্ঠে সে বলল, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না জমিদার মশাইকে। তাকে আমি আমার সাথেই নিয়ে যাব, তাকে আমি সংসার করতে দেব না। চলে যা, চলে যা এখান থেকে। তাকে আজ আমি আমার সাথে নিয়ে যাব, চলে যা। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি কিছু করবার আগেই দেখলাম নারী মূর্তি জমিদার মশাইয়ের গলার কাছে ঝুঁকে পড়েছে। বেরিয়ে এলো তার তীক্ষ্ণ দুটো দাঁত। সে দাঁত ধীরে ধীরে জমিদার মশাইয়ের গলা ফুটো করে ভিতরে ঢুকে যেতে উদ্যত হলো।
মুহূর্তের মধ্যেই আমি বুঝতে পারলাম জমিদার মশাই রক্ত শূন্যতার কারণ। আমি জমিদার মশাইয়ের পা ধরে হ্যাচকা টান দিয়ে জমিদার মশাইয়ের শরীরটাকে নিচের দিকে টেনে নিলাম। লক্ষ্যভ্রষ্ট হওয়ার ফলে সেই নারী মূর্তি আরো রেগে গেল। আঁচলের তলা দিয়ে বেরিয়ে এলো অলংকারে ভরা কঙ্কালের দুটো হাত, আর সেই হাত দিয়ে চেপে ধরল জমিদার মশাইয়ের গলা। ক্ষীণজীবী দুর্বল জমিদার মশাইয়ের দেহ ছটফট করতে লাগলো। আমার সাথে মন্ত্রপুত গঙ্গা জল থাকে সব সময়, সেটা বের করে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলাম সে নারী মূর্তির দিকে। ছিটকে দূরে চলে গেল সে। আমি জমিদার মশাইয়ের পালঙ্কের চারিদিকে ছড়িয়ে দিলাম সেই জল। আক্রোশে ছটফট করতে লাগলো সেই কঙ্কাল। প্রবল রোষে সে বলে উঠল, কেউ কেউ রক্ষা করতে পারবি না তোরা। আজ রাতে তো বাঁচিয়ে নিলি, কাল কাল কি হবে? হ্যাঁ, আমি ওকে নিয়ে যাবই, আমি নিয়ে যাবই। আমি নিয়ে যাবই। ইতিমধ্যে বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ভোরের আলো পড়তেই নারী কঙ্কাল হাওয়ায় মিলিয়ে যায়। আমি বুঝতে পারলাম এই নারীর থেকে জমিদার মশাইকে রক্ষা করা আমার কর্ম নয়। এর জন্য অত্যন্ত উচ্চ মার্গের তান্ত্রিক সাধককে প্রয়োজন, যার সন্ধান এই মুহূর্তে পাওয়া অসম্ভব। তাও ঠিক করলাম নায়েব মশাইকে একবার সব ঘটনা খুলে বলবো। জানি না তিনি বিশ্বাস করবেন কিনা, তা ওনাকে বলাটা দরকার, না হলে জমিদার মশাইকে বাঁচানো যাবে না। আজ রাতে আবার সে নারী জমিদার মশাইয়ের শরীরের উপর তার দখল প্রতিষ্ঠা করবে। জমিদার মশাই যা শারীরিক অবস্থা, এই যাত্রায় কোনো চিকিৎসকের পক্ষেই তাকে বাঁচানো সম্ভব নয়। খোঁজ নিয়ে জানলাম নায়েব মশাই ওই সময় কাছারি বাড়িতে থাকেন। সেখানে গিয়ে একান্তে তাকে সব খুলে বললাম। সবটা শুনে তিনি শিহরিত হয়ে বললেন, কি বলছেন কি বুদ্ধিমশাই, এও কি সম্ভব? আমি ফ্যাকাশে হাসি হেসে বললাম, সম্ভব যে হয়েছে তা আমি গতকাল রাতে নিজে চাক্ষুষ করেছি। যেরকম আপনাকে বললাম, আমার পক্ষে আজ রাতে জমিদার মশাইকে রক্ষা করা অসম্ভব। আপনার জানা কোনো উচ্চ মার্গের তান্ত্রিক আছেন? ভয়ানক উদ্বেগ নিয়ে নায়েব মশাই বললেন, আপনি যে ধরনের তান্ত্রিকের উল্লেখ করছেন সেরকম একজন আছেন, কিন্তু 3টে গ্রাম পেরিয়ে তার বাস। এখন লোক পাঠালেও কাল সকালের আগে তিনি কিছুতেই আসতে পারবেন না। আর তাছাড়া তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়ান, এই সময় তিনি গ্রামে নাও থাকতে পারেন। তাহলে এখন কি উপায় বুদ্ধিমশাই? সেই সময়ে আমার মাথাতেও তো নিশ্চিত তো কোনো উপায় আসছিল না। আমি জিজ্ঞেস করলাম, নায়েব মশাই, ওই নারী কঙ্কালটি কে, সেটা সম্পর্কে কোনো ধারণা আমাকে দিতে পারেন? নায়েব মশাই খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি আমার সাথে আসুন বুদ্ধিমশাই। একজনের ছবি দেখে আপনাকে একটু বলতে হবে আপনি এনাকেই দেখেছেন কি না। আমি নায়েব মশাইয়ের সাথে আবার গেলাম জমিদার বাড়ির অন্দর মহলে। নায়েব মশাই আমাকে অন্দর মহলের দক্ষিণ দিকের একটি বদ্ধ দরজার সামনে দাঁড় করালেন। দেখলাম দরজাটি একটি লোহার বড় তালা দিয়ে আটকানো রয়েছে। নায়েব মশাই চাবির গোছা থেকে একটি চাবি বের করে তালাটি খুললেন। আমি ওনার পিছন পিছন ঘরের ভিতরে প্রবেশ করলাম। নায়েব মশাই ঘরে ঢুকে বন্ধ জানলাগুলো খুলে দিলেন। তারপরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখুন বুদ্ধিমশাই, আপনি এনাকে দেখেছেন কি না জমিদার মশাইয়ের মাথার কাছে? বলেই নায়েব মশাই দেওয়ালের একটি তৈলচিত্রের দিকে আঙুল নির্দেশ করলেন। আমি সেদিকে তাকিয়ে চমকে উঠলাম। সেই চিত্রটিতে জমিদার মশাই দাঁড়িয়ে আছেন, আর তার পাশে চেয়ারে বসে রয়েছেন একজন ভদ্র মহিলা। আমি উত্তেজিতভাবে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাল আমি দেখেছিলাম। কে উনি? একা দীর্ঘশ্বাস ফেলে নায়েব মশাই বললেন, আমি আন্দাজ করেছিলাম ইনিই হতে পারেন, যিনি হলেন আমাদের বড় মা ঠাকুরুন। ওনার মৃত্যু বৃত্তান্ত আপনি তো জানেন। ওনার মৃত্যুর পরে এই ঘর থেকে অনেক দাস দাসী
রহস্যজনক আওয়াজ শুনেছেন। তাই জমিদার মশাইয়ের নির্দেশে এই ঘরে কারোর প্রবেশ নিষিদ্ধ। আমি রুদ্ধ কণ্ঠে বললাম, উনি তো সাপের দংশনে। সদর্থকভাবে মাথা নাড়লেন নায়েব মশাই। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, নায়েব মশাই, আমার ধারণা সর্প দংশনে ওনার মৃত্যু হয়নি। আমার এই কথা শুনে অবাক হয়ে নায়েব মশাই আমার দিকে তাকিয়ে রইলেন। খানিকক্ষণ পরে বললেন, কি বলছেন আপনি বুদ্ধিমশাই? আমরা নিজের হাতে মা ঠাকুরনকে কলার ভেলাতে চাপিয়ে ভাসিয়ে দিয়েছি নদীতে। জমিদার মশাই শহর থেকে সাহেব ডাক্তার এনে পরীক্ষা করিয়েছিলেন, আর আপনি বলছেন? আমি নায়েব মশাইকে মাঝপথে থামিয়ে বললাম, আপনারা ভাসিয়েছিলেন ঠিকই, কিন্তু আমার স্থির বিশ্বাস পরীক্ষাতে কোনো ত্রুটি ছিল। জলেতে ভাসতে ভাসতে ওনার দেহ প্রাণের সঞ্চার হয়। নায়েব মশাই উত্তেজিতভাবে বললেন, কিন্তু ওনার শরীর তো সাপের বিষে নীলবর্ণ ধারণ করেছিল। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, সেই দৃশ্য আমি কাল দেখেছি, কিন্তু আমি নিশ্চিত তার মৃত্যু হয়েছে জলে ডুবে, এবং তার মৃতদেহ মুক্তি পায়নি, কোথাও কি আটকে রয়েছে। শঙ্কিতভাবে নায়েব মশাই বললেন, কিন্তু জমিদার মশাইয়ের ওপরে তার এমন রাগ কেন? যখন উনি বেঁচে ছিলেন ওনারা দুজনে দুজনকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। এমনকি জমিদার মশাই দ্বিতীয়বার বিবাহ অবধি করতে চাননি। দেখুন, হতে পারে ওনার ধারণা হয়েছে জমিদার মশাই দ্বিতীয়বার বিবাহ করার জন্য ওনাকে ইচ্ছাপূর্বক হত্যা করেছে। কিন্তু নায়েব মশাই, সময় অত্যন্ত কম। আজ রাতে তিনি আবার আসবেন, এবং এবারে বাধাপ্রাপ্ত হয়ে তার শক্তি এবং আক্রোশ বেড়েছে বহুগুণ। এবারে কিন্তু তিনি খালি হাতে ফিরবেন না। আতঙ্কিতভাবে নায়েব মশাই বললেন, তাহলে কি উপায় এখন? আমরা কিছুতেই আমাদের জমিদার মশাইকে হারাতে পারবো না বুদ্ধিমশাই। আপনি কিছু উপায় বলুন। আমি মাথা নাড়িয়ে বললাম, এই শক্তিকে খণ্ডানোর সাধ্য আমার নেই নায়েব মশাই। আপনাকে মিথ্যা আশ্বাস আমি দেব না। আপনি বলেছেন তান্ত্রিককে নিয়ে আসা সম্ভবপর নয়। তাহলে এখন একটি উপায়, সেটা হলো সূর্যাস্তের আগে মা ঠাকুরনের শবদেহ খুঁজে বের করে তাকে দাহ করতে হবে। তাহলে তিনি আর ফিরবেন না। আর কাল ওনার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে, যাতে ওনার বিদেহী আত্মা মুক্তিপ্রাপ্তি ঘটে। হতাশভাবে নায়েব মশাই বললেন, এ তো খড়ের গাদায় সূঁচ খোঁজার সামিল বুদ্ধিমশাই। কোথায় পাবো সেই মৃতদেহ? নদীতে ভেসে কোথায় চলে গিয়েছে তা কে জানে। আমি নায়েব মশাইকে আশ্বস্ত করে বললাম, আমার স্থির বিশ্বাস বেশি দূর যায়নি। কাছাকাছির মধ্যে নদীর চড়া বা অথবা কোনো ঝোপঝাড়ের গুলোতে দেখুন, বেশি করে লোক লাগিয়ে দিন। এই অবধি বলে সদানন্দবাবু থামলেন। আমি তখন অধীর আগ্রহে অপেক্ষা করছি পরের ঘটনা জানবার জন্য। আমার শহরে জন্ম, বেড়ে ওঠাও ওখানে, তাই এহেন ঘটনা মনের মধ্যে অবিশ্বাসের মেঘ জন্ম দিলেও নিতান্তই রোমহর্ষক ভিত্তিক ঘটনা শোনার আগ্রহকে অস্বীকার করার তো জো নেই। তাই অধীরভাবে বলে উঠলাম, কি হলো সদানন্দবাবু, থামলেন কেন? তারপরে কি হলো? পাওয়া গেল জমিদার গিন্নির সব? প্রাণ বাঁচাতে পারলেন জমিদার মশাইয়ের? এবারে সদানন্দবাবু খ্যাঁক খ্যাঁক করে হেসে বলে উঠলেন, তোমরা সব শহরের মানুষ, আমাদের মতন গায়ের মানুষের এসব কথা শুনে তোমাদের অলৌকিক বলে মনে হতেই পারে, অথবা আজ যেটা বিশ্বাস করছো কোনো কারণে কাল সেটা নাও বিশ্বাস করতে পারো। আমি এবারে অধৈর্য হয়ে বলে উঠলাম, আপনি বলবেন কিনা বলুন, এমনিতেই ভোর হতে আর বেশি দেরি নেই। ভাবলাম আপনার গল্পটা শুনে একটু শরীরটা ছড়িয়ে নেব বিছানাতে, কিন্তু আপনি যা রহস্য তৈরি করছেন কি আর বলি। আমার কথা শুনে মনে হলো যেন চমকে উঠলেন সদানন্দবাবু। কি বললে? ভোর হতে আর বেশি দেরি নেই, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। ওই ওই তো, আর কিছুক্ষণের মধ্যেই পূবের আকাশ লাল হয়ে উঠবে। আমাকে তো আবার যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাবেন ভোর হতে না হতে? ঘরে তো আর আপনার বউ বাচ্চা অপেক্ষা করে বসে নেই। আমি যখন বেরোবো একসাথে দুজনে বেরিয়ে যাব। আপনাকে কিছু খেতে দিতে পারলাম না, অভুক্ত রাখলাম। দুমুঠো ভাত ফুটিয়ে নেব, দুজনে মিলে খেয়ে নিয়ে আপনি যাবেন আপনার ঘরে অথবা রোগী দেখতে,
আমি যাব মাল গুদামে। আমার কথা শুনে সদানন্দবাবু উদাসভাবে চেয়ে রইলেন টিনের চালের দিকে। তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। টিনের চালের ওপরে বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে শুনতে তিনি আবার শুরু করলেন। নায়েব মশাই সর্বশক্তি প্রয়োগ করলেন মা ঠাকুরনের সব খোঁজার জন্য। বুঝলাম এর নামই প্রভু ভক্তি। যাই হোক, বেলা প্রায় পড়ে আসছে, সূর্যাস্ত হতে আর বেশি বিলম্ব নেই। আমরা সবাই নিরাশ ভঙ্গিতে নদীর পাড়ে বসে আছি। এমনই সময় এক প্রহরী হন্তদন্ত হয়ে খবর দিল, 84 ঘাটের কাছে ঝোপের মধ্যে কলার ভেলাতে একটি নারী মৃতদেহ আটকে রয়েছে। তারা কাছে গিয়ে দেখেনি, কিন্তু কলার ভেলা আর এই লাল বেনারসি দেখেই তারা ছুটে এসে খবর দিয়েছে। আমরা তৎক্ষণাৎ সেখানে গেলাম। জায়গাটা বেশি দূরে নয়। সেখানে পৌঁছে দেখা গেল একটি নারী কঙ্কাল, যার পরনে টকটকে লাল বেনারসি। বেনারসি দেখে নায়েব মশাই চিহ্নিত করলেন যে এই কঙ্কালটি জমিদার মশাইয়ের স্ত্রী। তাকে তৎক্ষণাৎ দাহ করার বন্দোবস্ত করা হলো। সেই যাত্রায় জমিদার মশাই বেঁচে গেলেন। আচ্ছা ভায়া, এবার আমি উঠি। হ্যাঁ, আমার থাকবার জো নেই। পূবের আকাশ লাল হলো বলে। আমি ব্যস্ত হয়ে বললাম, আপনি যাচ্ছেন কোথায়? বসুন বসুন। বললাম না আমি আপনি একসাথে বেরোবো? রাতে তো কিছুই খেলেন না, এখনো যদি না খাইয়ে ছাড়ি সে আমার ভারী পাপ লাগবে। সদানন্দবাবু আমার কথা শুনে কুণ্ঠিত গলায় বললেন, ভায়া, শেষ একটা অনুরোধ করবো তোমাকে। আমি হাসতে হাসতে বললাম, শেষ অনুরোধ? এই এমন করে বলছেন যেন আর কখনো দেখা হবে না আমাদের। হ্যাঁ বলুন বলুন, কি বলবেন? সদানন্দবাবু আবার কুণ্ঠিতভাবে বলে উঠলেন, আমাকে শেষ একটাবার একটু চা খাওয়াবে? লোকে বলে মরার আগে মুখে গঙ্গা জল দিতে হয়। আমার তো ইহকালে কেউ নেই। আমি মরলে তুমি আমার মুখে গঙ্গা জল নয়, একটু চা ঢেলে দেবে কেমন? এমন নেশা ধরিয়েছ, আমি মরেও তোমার কাছে আসবো চা খেতে। ওনার বলা শেষ কথাগুলো কেমন যেন অন্যরকম লাগলো আমার। গা কেমন ছমছম করে উঠল। আমি স্টোভ জেলে চায়ের জল চাপিয়ে সদানন্দবাবুকে জিজ্ঞেস করলাম, আজকের রুগী কেমন দেখলেন? ঠিক আছে তো সে এখন? আমার কথা শুনে আবার চমকে গেলেন সদানন্দবাবু। এক অদ্ভুত ফ্যাকাশে হেসে হিস হিসে কথা বলে উঠলেন, দেখার আর সুযোগটা পেলাম কই। তার আগেই তো সবটা শেষ। এবার আমার অবাক হওয়ার পালা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, সে কি, রুগীকে বাঁচাতে পারলেন না? তবে যে বললেন সেরকম মারাত্মক রুগী ছিল না, আপনাকে অযথাই আমি আটকে দিলাম। আমাকে আশ্বস্ত করে সদানন্দবাবু বললেন, আমার কোনো দোষ নেই। যে যতটুকু সময় নিয়ে পৃথিবীতে আছে ততটুকুই তার পাওনা। আমার এবারে বিরক্তি লাগলো। সেটা আমার কণ্ঠস্বরেও ফুটে উঠল। কি হয়েছে খোলসা করে বলবেন কি? খালি হেয়ালি করে যাচ্ছেন। এই যে গরম গরম চা খান আর বলুন তো দেখি কি হয়েছে। এই যা বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে খাল বিল সব ডুবে যাবে। এরকম দুর্যোগ থাকলে কাল বেরোবো কি করে তাই ভাবছি। আমার হাতের থেকে গরম চায়ের পেয়ালাটা নিয়ে ঢক ঢক করে গলায় ঢেলে দিলেন সবটা। আমি আঁতকে উঠে বললাম, আরে করেন কি করেন কি? উফ, ওইভাবে গরম জিনিস গলায় ঢাললে জিভ বুক সব তো পুড়ে যাবে। আমার কথা শুনে আবার খ্যাক খ্যাক করে অদ্ভুতভাবে হেসে সদানন্দবাবু বললেন, উঠতে তো সবাইকে একদিন হবে ভায়া, কিছুদিন আগে আর পরে। তুমি জানতে চাইছিলে না আজ রুগী দেখতে গিয়ে কি হলো? তাহলে শোনো বলি। ছোট করে বলতে হবে, কারণ ভোরের আলো ফোটার আগে আমাকে চলে যেতে হবে এখান থেকে। আমি ভয়ানক বিরক্তি নিয়ে বললাম, আজে বাজে কথা বলা বন্ধ করুন তো আপনি। কি হয়েছে সেটাই খোলসা করে বলুন। আমার দিকে অদ্ভুত এক শীতল দৃষ্টিতে তাকিয়ে সদানন্দবাবু বলতে শুরু করলেন, তোমার ওখান থেকে বেরিয়ে আমি আসলামপুর গ্রামের দিকে রওনা দিলাম।
কিছু দূর যাওয়ার পরেই তুমি জানো মুষলধারে বৃষ্টি নামলো। ভাবলাম একটা গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। সেরকম এখন তখন রোগী তো নয়, কিন্তু বৃষ্টির বেগ বেড়েই চললো। ভাবলাম অনর্থক এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি পা চালিয়ে চলেই যায়। গ্রামে ঢোকা মাত্রই আমার গাটা কেমন কাঁটা দিয়ে উঠল, যেন মনে হলো কোনো মৃত্যুপুরীতে এসে উপস্থিত হয়েছি। রোগীর বাড়ির লোক যে খবর করতে এসেছিল সে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে মানা করি, বলি যে আমি নিজেই সেখানে চলে যাব। সেটাই হয়েছিল আমার সবচেয়ে বড় ভুল। ভেবেছিলাম কাউকে জিজ্ঞাসা করে ঠিক পৌঁছে যেতে পারবো, কিন্তু এই প্রবল দুর্যোগে কাউকে দেখতে পেলাম না যে রোগীর নাম করে তার বাড়ির সন্ধান করব। এমনই সময়ে দেখলাম একটা অন্ধকার বাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসছে। তড়িঘড়ি তাকে জিজ্ঞেস করলাম, ওহে মধুসূদন, বাড়ুজ্যের বাড়িটা কোনটা বলতে পারো? লোকটা আমার দিকে তাকিয়ে রইল মরা মাছের মতো, তারপর বলে উঠল, এইটাই তো তার বাড়ি। আপনি কে? আমি বললাম, আমি কে সেটা না হয় পরেই শুনবে, এখন ঘরে ঢুকতে দাও তো বাছা। এই ঝড় বাদলে প্রাণ বের হয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত নিস্তেজ কণ্ঠে সে বলল, আসুন আসুন ভিতরে। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি কে হে? আমাকে তো তার ছেলে ডাকতে গিয়েছিল। আমি হলাম সদানন্দ বদ্রী। তোমাদের বাড়ি এত অন্ধকার কেন হে? এই শুধু তোমাদের বাড়ি বলি কেন, এই গোটা গ্রামই দেখছি অন্ধকারে ডুবে রয়েছে একেবারে। লোকটি কোনো কথা না বলে আমাকে একটি ঘরের মধ্যে নিয়ে গেল। আমি আমার রুগী দেখা টর্চ বাতিটা জেলে কোনো মতে সামনে চলতে লাগলাম। একটি ঘরের মধ্যে সে আমাকে নিয়ে গেল। সেখানে ঢুকতেই পচা গন্ধে আমার নাভিশ্বাস উঠে এলো। ভায়া, কি বলবো তোমাকে, আর মনে কেমন যেন সন্দেহ হলো। আমি বললাম, রুগী কই, ঝটপট দেখাও, আমাকে আবার ফিরতেও হবে। লোকটি আঙুল দিয়ে ঘরের একটি কোণে আমাকে দেখিয়ে দিল। আমি তাকিয়ে দেখলাম একজন জড়জীর্ণ বৃদ্ধ সেখানে শুয়ে আছে। তার অবস্থা দেখি আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি কাছে গিয়ে তার নাড়ি পরীক্ষা করতে গিয়ে দেখি নাড়ি চলছে না, মৃতদেহ শক্ত হয়ে রয়েছে, কম করে 7 দিনের বাঁশি মরা। ঠিক এমনই সময়ে প্রবল বজ্রপাতে আলোতে দেখি আমার ঠিক সামনে যে আমাকে ভিতরে নিয়ে এসেছিল সে লোকটি ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে। তখন আমার মনে পড়ল পাশাপাশি দুটো গ্রাম, আসলামপুর আর মোহনপুর। যেখানে আমার যাওয়ার কথা ছিল সেটা এর পরের গ্রাম আসলামপুর, কিন্তু বৃষ্টিতে অন্ধকারে আমি ঠাউর করতে না পেরে এই গ্রামে ঢুকে পড়েছি। এই মোহনপুর গ্রাম আজ থেকে প্রায় 1 বছর আগেই ম্যালেরিয়ার প্রকোপে নিঃশেষ হয়ে গেছে। এখানে তো কেউ বেঁচে নেই। যারা বেঁচে ছিল প্রাণ ভয়ে অন্যত্র পালিয়েছে। আমি কি মারাত্মক ভুল করে ফেলেছি? উপলব্ধি হতেই ছুটে বাড়ি থেকে বেরিয়ে যাব, ঠিক তখনই আমার চোখের সামনে একটা প্রবল বজ্রপাত হলো, আর আমার মনে হলো আমি ক্রমশ পিছনে চলে যাচ্ছি। আমি আমি সামনের দিকে এগোতে চাইছি, কিন্তু দুটো কঙ্কালের হাত আমার গলাটা প্রবল শক্তিতে চেপে ধরেছে। চোখ বন্ধ করার আগে শেষবার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে দুটো কঙ্কাল। এই দেখো, এই দেখো, আমার ঘাটটাকে আমার মোটকে ভেঙে দিয়েছে। বলে আমার সামনে এসে দাঁড়ালেন সদানন্দবাবু। দেখলাম তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে ঘাড়ের থেকে ঝুলে পড়েছে। চোখ দুটো অক্ষি কোটর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। পুরো শরীরটা ধীরে ধীরে দুমড়ে মুচড়ে বেঁকে যাচ্ছে। ভোরের আলো বাইরে ফুটে উঠছে, আর আলোর সাথে মিলিয়ে যাচ্ছে সদানন্দবাবুর দোমড়ানো মোচড়ানো মুন্ডু ঝুলে পড়া শরীরটা। আমি
আমার জায়গা থেকে নড়তে পারলাম না। কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। একটা সময় মনে হলো বাইরে থেকে কারা যেন আমার নাম ধরে ডেকে চলেছে। বাবু ঘরে আছেন? বদ্যিমশাই কাল রাতে মারা গেছে, ওরা শরীর নিয়ে এসেছে। আপনি আপনি মরা পোড়াতে যাবেননি? আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি কলকাতায় নিজের বিছানাতে শুয়ে আছি। মা মাথাতে জলপট্টি করে চলেছেন। প্রবল জ্বরে আমি প্রায় বেহুশ। কতদিন পরে ঠিক হয়েছিলাম দিনক্ষণের হিসাব আর রাখিনি, কিন্তু আর কখনো কাজে ফিরেও যায়নি। শুনছিলেন লেখিকা মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলার একটি হাড়হিম করা ভয়ের গল্প, হরিহরপুরের বদ্যিমশাই। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভি, পার্থ, অরণ্যদেব, খুশি এবং পূজা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি এবং আমাদের এই গোটা গল্পটাকে শুনে আপনি 10-এর মধ্যে কত রেটিং করবেন সেগুলো আমাদের ইউটিউবে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোথা থেকে আমাদের গল্পগুলোকে নিয়মিত শুনছেন সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের আপনি ওই যে বললাম, আপনি চাইলে এখন আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক আছে। আপনি যান, একটু আমাদের ওখানেও ফলো করতে পারেন। আমাদের সাথে থাকুন। নতুন নতুন গল্প আরো আসতে চলেছে। আপনারা এভাবেই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন আমাদের এই বঙ্গবন্ধু ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।